দর্শক আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। আপনারা নিশ্চয়ই জানেন চ্যানেল 24-এর সাপ্তাহিক আয়োজনে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। আপনারা নিশ্চয়ই জানেন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক গত কয়েকদিনের বেশ কয়েকটি বড় দুর্ঘটনার কারণে মানুষের মধ্যে আলোচনায় আছে এবং বিশেষ করে সেখানে গত কয়েকদিনেই প্রায় 17 জনের মতো প্রাণহানি হয়েছে বেশ কয়েকটি দুর্ঘটনা এবং ঘন ঘন সেখানে দুর্ঘটনা হচ্ছে, নানা কারণে সেখানে দুর্ঘটনা হচ্ছে। কেন সেখানে দুর্ঘটনা হচ্ছে সেসব বিষয়ে আমরা তুলে আনার চেষ্টা করব আজকের আলোচনায়। আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষক এবং সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের বর্তমানে সাউদার্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত অধ্যাপক ডক্টর মাহমুদ ওমর ইমাম, এবং সেই সঙ্গে তিনি সড়ক যোগাযোগ ব্যবস্থা নিয়েও দীর্ঘদিন ধরে কাজ করছেন। আমরা তার বিশ্লেষণ শুনব। আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আপনি নিশ্চয়ই আমি বলছিলাম যে শুনছিলেন যে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের যে অবস্থা, সেই সড়কের নিয়ে আমাদের সহকর্মী একটা রিপোর্ট করেছেন। আমরা আগে রিপোর্টটা দেখে আসি, তারপর আমরা আপনার সঙ্গে আলোচনায় যাব। দর্শক, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে অর্ধশতাধিক বাঁকের কারণে ঝুঁকি তৈরি হয়েছে এবং সেখানে নিয়মিত দুর্ঘটনা ঘটছে, প্রাণহানি হচ্ছে। সেসব বিষয় নিয়ে আমাদের সহকর্মী রনি দত্ত একটি প্রতিবেদন তৈরি করছেন। আমরা আগে শুরুতে সেটা দেখে আসি। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক বান্দরবান ও কক্সবাজারে যাতায়াত সহ দক্ষিণ চট্টগ্রামের মানুষের চলাচলের প্রধান সড়ক এটি, যেখানে প্রতিদিন চলাচল করে লক্ষাধিক যানবাহন। গুরুত্বপূর্ণ এই মহাসড়ক এখন যেন মৃত্যুকূপ। ঝুঁকিপূর্ণ বাঁক, ঢালু ও সংকীর্ণ সড়ক সহ নানা কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে সড়কে। সপ্তাহে শুধু লোহাগাড়ায় বেশ একটি দুর্ঘটনা প্রাণ গেছে। এসব দুর্ঘটনার জন্য অবশ্য চালকের অসচেতনতা, বেপরোয়া গতি, লবণবাহী ট্রাকের পানি এবং অটোরিকশা থ্রি হুইলারের দাপটকে দায়ী করছেন স্থানীয়রা। আমাদের এই রোডের স্পেসটা খুবই ছোট, এই কারণেই অ্যাক্সিডেন্টটা বারবার হচ্ছে। বড় গাড়িগুলো আসলে ছোট বৃহত্তর সাইড দিতে পারে না। এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার মূল কারণ হচ্ছে লবণের গাড়িগুলো। এই সড়কটা 6 লেন করা ছাড়া কোনো বিকল্প কোনো পথ নেই। হাইওয়ে পুলিশের তথ্য মতে গেল 3 মাসে এই মহাসড়কে 54টি দুর্ঘটনা ঘটে, যার মধ্যে নিহত হয় 40 জন, আহত হয় 73। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে চট্টগ্রাম অংশে, যাতে 37টি দুর্ঘটনায় প্রাণ হারান 31 জন, আহত অর্ধশতাধিক। আপনার সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে আপনার গাড়িটা একটু বাইরের দিকে যাওয়ার চেষ্টা করে, সেটা ড্রাইভার স্টিয়ারিং ঘুরিয়ে সেটা ডানে রাখার চেষ্টা করে, এবং ডানে রাখার যখন চেষ্টা করে তখন সে ব্যারিয়ার লাইনটা ক্রস করে ফেলে, কিন্তু রাস্তার প্রশস্ততার কারণে সে কম থাকার কারণে ওই পাশের গাড়ি আর সেই স্পেসটুকু কম পায়। সাম্প্রতিক কয়েকটি বড় দুর্ঘটনার পর সড়কটির ব্যাপারে নতুন করে ভাবছে সরকার। বড় করার ব্যাপারে অলরেডি জায়গার এই যে 6 লেন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি চলতেছে, এটা আমার জানা মতে সেপ্টেম্বরে শেষ হবে। শেষ হইলে ওনারা খুব শীঘ্রই হয়তো 26 সালের প্রথম দিকে এটা হয়তো এক্সিকিউশনে যাবে। বিষয়টা আমি ঢাকায় গিয়ে যারা সড়ক যারা করছেন তাদের সাথে আমরা কথা বলবো, উপদেষ্টা মহোদয়ের সাথেও কথা বলবো। প্রায় 150 কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কে বাঁক আছে শতাধিক। এর মধ্যে অর্ধশতাধিক বাঁককে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে হাইওয়ে পুলিশ। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখছিলাম, আমরা আলোচনায় ফিরতে চাই। আপনি নিশ্চয়ই শুনছিলেন যে আমাদের সহকর্মী যে রিপোর্টটি তৈরি করছেন সেখানে বিভিন্ন মানুষের নানা ধরনের বক্তব্য আছে। আপনি যেহেতু দীর্ঘদিন ধরে এই জায়গাটা নিয়ে কাজ করছেন, আপনার অবজারভেশনটা একটু শুনতে চাই আগে। এই মহাসড়কটি কেন আসলে এত ঝুঁকিপূর্ণ? ধন্যবাদ দর্শকদের সালাম। আসলে ব্যাপারটা হচ্ছে আমি যদি প্রথম আইডেন্টিফাই করি কী কী প্রবলেম আছে, তাহলে কিন্তু সলিউশনটা ইজি হবে। প্রথম হচ্ছে এর কক্সবাজার বা চিটাগাং কক্সবাজার রোডটার ডিস্টেন্স হচ্ছে 145, বাট এরিয়াল ডিস্টেন্স লেস দেন 100, মানে 99 কিলোমিটার। তার মানে রোডটাতে এত বাঁক আছে যেটা হচ্ছে 50% বাড়াই দিছে রোডের বাঁকগুলো, ডিস্টেন্সটা বাড়াই দিল। আরেকটু যদি আমরা খেয়াল করি, আরেকটু ভিতরে ঢুকি, যে এই 145 কিলোমিটার যেতে আমরা দেখছি যে সকালে যদি যায়, সকাল মানে বেশি আর্লি একটু 5টা পরে বা 6টার দিকে যে রওনা দিলে 2 ঘন্টা কক্সবাজার পৌঁছে যায়। আর অন অ্যাভারেজ দুপুরের দিকে দেখা যেটা 4 ঘন্টা, সন্ধ্যা হলে তো আরও বাড়ে। তার মানে এটাকে ক্লিয়ারলি স্পেসিফাই করা যাচ্ছে যে রোডের স্পিড উঠাইতে পারে না।
তারপর এখানে অনেকগুলো বাজার আছে, এই বাজারগুলোতে ডেফিনেটলি সেরকম অ্যাক্সিডেন্ট হয় না, হবেও না, কারণ হচ্ছে বাজারের গাড়ি স্লো হয়ে যায়। কিন্তু একটা গাড়ি যখন কক্সবাজার থেকে আসে চিরাং যেতে চায় বা চিরাং থেকে কক্সবাজার, ওটা বাজার পড়লে সে স্লো হবে ডেফিনেটলি। স্লো হওয়ার পর যখনই একটু ফ্রি পাবে তখনই যখন স্পিডটা বাড়ায় দেয়, লিমিটেড স্পিড থেকেও বাড়ায় দেয়, তার কন্ট্রোলের বাইরেও মাঝে মাঝে চলে যায়, এই তখনই অ্যাক্সিডেন্ট হবে। আর রিসেন্টলি আরেকটা জিনিস ঢুকছে, এই পরিবহন মানে ব্যাটারি রিক্সা, এরা কিন্তু ব্যালেন্সলেস, এরা যখনই তার মনে হবে আরেকটা অটো রিক্সা, যে রিক্সা ম্যানুয়ালি চলছে তাকে ওভারটেক করবে। আর রাস্তাতে ডেফিনেটলি একটু চিকন, মানে দুইটা গাড়ি ঠিক মতো চলবে, কিন্তু একটা রিক্সা উঠলেও পার করে, কিন্তু একটা রিক্সাকে আরেকটা রিক্সা ওভারটেক করবে। আর তখনই, কারণ এটা আগে থেকে ম্যানুয়াল ছিল, একটাকে সহজে ওভারটেক করতে তাকে অনেক সময় নিতে হবে, তখন পিছন থেকে গাড়িটা বোঝা যায়। আর এখন এইসব মোটর রিক্সা পাট করে চলে আসলে তার কিছু করে সামনে দিয়ে গাড়ি থাকলে তখন তার অ্যাক্সিডেন্ট ছাড়া অল্টারনেটিভ হয় ওই গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করবে, না হলে এই অটো রিক্সাকে ইঞ্জিন চালিত রিক্সাকে অ্যাক্সিডেন্ট করবে। অথচ মহাসড়কে তো থ্রি হুইলার চলা নিষেধ, পুরোপুরি সম্পূর্ণ নিষেধ। এটাকে আগে সলভ করতে হবে, এটাকে আমি উঠতে দেবো না। হ্যাঁ, উঠতে দেবো না কেন? তো উঠতে দিব না বললে তো অনেকে বলবে না রাস্তায় সে উঠতে দিবে না, তার পাশে অনেক ব্যবস্থা করা যায়, একটা ফিডার রোড, যা আবার আসতে সলিউশনটা পড়ে, আগে প্রবলেমগুলো বলে দিই। দেন হচ্ছে এখানে আরেকটা আছে শীতকালের দিকে, এটা খুব সিরিয়াস, লবণ পানি ট্রাক থেকে পড়ে, শীতকালে বিশেষ করে 7:30 দিকে ওটা বরফ হয়ে যায়, তখনই কোনো গাড়ি চলে ওটা স্লিপ, ওটা অ্যাক্সিডেন্ট করবে, ওইটা গাড়ি ড্রাইভার কন্ট্রোল করতেই পারবে না। এই কতগুলো জিনিস মেজর ফ্যাক্টর হিসেবে ধরে সলিউশনটা করতে হবে। এই সলিউশন করতে গেলে যেগুলো জিনিস আসবে সেটা পরে আসতেছে একটু পরে, তার আগে বলে দিই যে এখানে হচ্ছে প্রথম আমি দেখতেছি চিরাং থেকে যে যাচ্ছে 6টা ডেঞ্জার জোন আছে, 2 কিলোমিটার মধ্যে মিনিমাম 3টা বা 4টা বাঁক আছে বিগিনিংয়ে, আর শেষের দিকে 2 কিলোমিটার মধ্যে 3টা বাঁক আছে, 3টা মানে 2 কিলোমিটারে 3টা ডেঞ্জার জোন বলবো আমি এটাকে, কারণ 2 কিলোমিটার বাঁকগুলো এমন, একটা 7 এইভাবে হলে আরেকটা 7 এইভাবে যায়, মানে একটার অপোজিট, মানে আমি এইভাবে বুঝাতে যাচ্ছি, এমনি 7 টানলাম আরেকটা 7 এখানে একটু বাঁক হবে, আবার 7টা ওদিক টানতে হবে, তার মানে একটা গাড়ি এমনি করে যাইতেছে, মানে এত সিরিয়াস বাঁক উইথিন 2 কিলোমিটার, এটা স্পিড তুলতেই পারবে না, যার জন্য তাদের যখনই একটু ফ্রি পাইতে চায় তখনই স্পিডটা বাড়ায় দেয়, এই স্পিডটা তখন কন্ট্রোলের বাইরে চলে যায়। এইগুলোকে কিভাবে, এখন যদি বলে কেউ যদি বলে আমার স্পিড ব্রেকার হবে, তাহলে তো একটা ডিস্ট্রিক্ট যদি 4 থেকে 5 ঘন্টা 145 কিলোমিটার যদি 4 ঘন্টার উপর লাগে, ওইটা আর সাস্টেইন করে না। এবং আরেকটা বিষয় হচ্ছে রোডস অ্যান্ড হাইওয়ের তাদের অবজারভেশনে কয়েকটা বিষয় আছে, সেটা হচ্ছে 50টারও বেশি বাঁক আছে যেগুলো ঝুঁকিপূর্ণ, এক। দ্বিতীয়ত হচ্ছে এই 145 কিলোমিটার সড়কের মধ্যে 24 কিলোমিটারেই আছে একেবারেই ন্যারোটা কোনো কিছু একটা স্পেসিফিক কারণ আছে, যেটা হচ্ছে বাজার টাজার পড়ে গেছে, গর্ত পড়ছে, কেমনে এত গর্ত আসছে সেখানে, সেইটাকে হয়তো ওভারকাম করা যাবে। আমার কথা হচ্ছে দ্যাট ইজ নট দ্য মেইন প্রবলেম, সেটা মেইন প্রবলেম তো এখন ডেফিনেটলি ওইটাকে একটু রিকনস্ট্রাকশন করলেই করা যাবে। আর হচ্ছে 50টা ঝুঁকিপূর্ণ বাঁক থেকে আমার কাছে যেটা মনে হচ্ছে, ঝুঁকিপূর্ণটাকে আমি যদি একটু রেডিয়াসটা বাড়াই দিই তাহলে ঝুঁকিটা কমে যাবে, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু কোয়েশ্চেন হচ্ছে আমি যে করব তার পিছনে আমি যারা চালাচ্ছে তাদের কথা একটু চিন্তা করি, সে তো চালাবে, সে যখন সকালে আসে 5টা-6টার দিকে, সে 2 ঘন্টা পৌঁছে যায়, আর দুপুর হলে তার যদি 4 ঘন্টা লাগে সে কন্ট্রোল করে, তারপর যদি আমি আরও স্পিড ব্রেকার বসাই তাতে 5 ঘন্টা লেগে যাবে, তখন তার আর ধৈর্য থাকবে না। এই যে তাকেও একটু ফ্রি অ্যাক্সেস দিতে হবে, বাজার বসানোর সময় বাজারটাকে একটু সরাই দেওয়া যাইতে পারে কি না, এগুলো একটু চিন্তা করতে হবে, যেগুলো অনেকটা অসম্ভব হয়ে যায়, এটা কোনো সন্দেহ নেই, এটা অসম্ভব হয়ে যায়। আর যেখানে ইয়ার দিকে কি বলে, এটা কোন জায়গাটা আমি বলি, চকরিয়ার দিকে ওই হাইওয়ের জন্য একটা রাস্তা রাখেছে মাঝখানে, হ্যাঁ এটা চকরিয়া, হ্যাঁ মাঝখান দিয়ে রাখা হচ্ছে, 2 পাশে লোকাল যাবে, ওইটা অবস্থা আরও খারাপ করে যাচ্ছে। কারণ আমাদের যাই বলুক না কেন একটু চিন্তা করে করা উচিত, ওখানে যদি নিচে দিয়ে ক্রসিং থাকতো, মানে এই রোড ওইখানে যায়, তাহলে কিন্তু এই মেইন রোডটাকে উপর রোডটাকে ডিস্টার্ব করতো। আমি জানি না কেন, এগুলোকেও আবার চিন্তা করতে হবে, এইটাকে
ঠিক করতে হবে। এটাকে ঠিক করতে হলে প্রচুর একটা খরচ হয়ে যাবে। এই যেই বছর কত খুব চিকন সেটাকে ডবল লেন 24 কিলোমিটার জুড়ে ডবল গাড়ি, ওইটা চিকন বলতে এটা বোঝাচ্ছে যে 2টা বাস যাবে শুধু, এখানে একটা রিক্সাও যেতে পারবে না, এই প্রবলেমটা ওখানে। সেই জন্য ওসব জায়গাটাকে ওয়াইড করতে পারবে। কিন্তু আমার কথা হচ্ছে আমাদের কিন্তু আরেকটা অপশান খোলা আছে, এখনো আমরা সেটা কাজ করেছি, সেটা হচ্ছে টানেল করা আছে। টানেলটা কিন্তু কোনো কাজে আসতেছে না, লস যাক, বাংলাদেশ গভর্নমেন্টের হিউজ লস হবে। কেন আমি মাথা রেডি করছি, প্যাড নেই, এটা কেমনে সম্ভব? আমার উচিত ছিল আগে প্যাড তৈরি করতে, আবার মাথা তৈরি করা। আমাদের বা সিমেন্ট ইনস্টল করতে পারলে আরও ভালো হতো, কিন্তু আমাদের সিস্টেমটা উল্টা। এখন ওখান থেকে গাড়ি আসি, তারপরে কী করবো? কক্সবাজার যেতে হবে, আনোয়ার, আবার আনোয়ারাতে ঢুকবো, এত টাকা খরচ করে আমি আনোয়ারাতে যাওয়ার জন্য এত অল্প ডিস্টেন্স, কিছুই না। সো আমার যদি যেই টার্গেট ছিল ওইটা, সেটা হচ্ছে কক্সবাজার রাস্তাকে এক্সটেন্ডেড করে দেওয়া। আমাদের ওই জিনিসটা দিকে একটু যেতে পারে, একটু মেজর রিশাফলিং করা একটা প্রয়োজন হয়। এটা আরও আসলে কিভাবে সম্প্রসারণ করা যায় বা টানেলের সঙ্গে এই রোডটাকে কিভাবে আরও কাজে লাগানো যায়, এটা নিয়ে আপনার সঙ্গে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। আমরা ছোট্ট একটা বিরতি নিতে হবে আমাদের। দর্শক, আবারও স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। আমরা আলোচনা করছিলাম চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের যে ঝুঁকি সেটা নিয়ে আলোচনা করছিলাম এবং কেন সেখানে ঘন ঘন দুর্ঘটনা হচ্ছে সেসব বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন অধ্যাপক ডক্টর মাহমুদ ওমর ইমাম। আমরা তার কাছে যাওয়ার আগে আমরা একটু শুনে আসতে চাই বিআরটিএ কর্তৃপক্ষ এই দুর্ঘটনা এবং সড়কের বিভিন্ন ঝুঁকি নিয়ে কি বলছেন, আমরা একটু শুনে আসতে চাই। যেটা আমাদের অবজারভেশনে এসেছে সেটা হচ্ছে এখানে কিছুটা এই যে হাফ কিলোমিটার এই অংশটুকু একটু ঢাল সেটা পাহাড়ের ঢাল বেয়ে নিচে নেমে গেছে এবং সেটার ক্ষেত্রে যেটা হয় যে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী গাড়িগুলো আসার পথে দেখেন এখানে একটা ব্যারিয়ার লাইন দেওয়া আছে। এই ব্যারিয়ার লাইনটা হচ্ছে নিষেধ লাইন, অর্থাৎ আপনি এই লাইনটা ক্রস করতে পারবেন না। কিন্তু হয় কি, যখন আপনি 70 বা 75 বা 80 কিলোমিটার পার স্পিডে আসেন, তখন স্বাভাবিকভাবে আপনার সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে আপনার গাড়িটা একটু বাইরের দিকে যাওয়ার চেষ্টা করে, সেটা ড্রাইভার স্টিয়ারিং ঘুরিয়ে সেটা ডানে রাখার চেষ্টা করে এবং ডানে রাখার যখন চেষ্টা করে তখন সে ব্যারিয়ার লাইনটা ক্রস করে ফেলে। কিন্তু রাস্তার প্রশস্ততার কারণে সে কম থাকার কারণে ওই পাশের গাড়ি আর সেই স্পেসটুকু কম পায়, যার কারণে এই পার্শ্ব সংঘর্ষ এটা হয়। এটা অ্যাক্সিডেন্টে এখানে যে 2টা অ্যাক্সিডেন্ট হয়েছে এগুলো হচ্ছে এটার মূল কারণ, যার কারণে আমরা বলেছি যে ব্যারিয়ার লাইনের কারণে, ব্যারিয়ার লাইন দেওয়ার কারণেও যেহেতু অ্যাক্সিডেন্ট কমছে না, আমরা চাচ্ছি যে এখানে একটা ডিভাইডার অথবা এখানে একটা শ্যাডো আইল্যান্ড যদি দেওয়া হয় তাহলে অন্ততপক্ষে, এবং রাস্তার স্পেসটা যদি বাড়ানো হয় সেক্ষেত্রে আশা করি অ্যাক্সিডেন্ট এই বিশেষ করে এই স্পটে অ্যাক্সিডেন্টটা কমে আসবে। শার্প রানের ক্ষেত্রে যেমন আপনি রোড সাইন দিতে পারেন যে এখানে সামনে বিপজ্জনক দুর্ঘটনা প্রবণ এলাকা, এই ধরনের রোড সাইন দেওয়া যায়, বা গতিসীমা সর্বোচ্চ এত কিলোমিটার, হ্যাঁ, বা বাঁক যদি সোজা করার কোনো সুযোগ থাকে সেগুলো করা যায়। দর্শক, আমরা শুনছিলাম বিআরটিএর একজন কর্মকর্তার বক্তব্য, সেখানে কেন দুর্ঘটনা হচ্ছে সে বিষয়ে। এবং সবশেষ আপনাদের একটা তথ্য জানিয়ে দিতে চাই যে একটু আগে বিআরটিএ সারা দেশের সড়ক দুর্ঘটনার যে তথ্য প্রকাশ করেছে তাতে বলা হয়েছে যে সারা দেশে 29শে মার্চ থেকে 2 এপ্রিল পর্যন্ত সারা দেশে 94 জন নিহত হয়েছে, তার মধ্যে 19 জনে হচ্ছে চট্টগ্রামে এবং তার মধ্যে আবার 17 জনেই হচ্ছে এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে। আমরা আলোচনায় ফিরতে চাই। ডক্টর মাহমুদ ওমর ইমাম, আপনার কাছে আবারও যেতে চাই যে আপনি বিআরটিএর বক্তব্য শুনছিলেন, এটার সাথে যদি আপনি আরও কিছু যোগ করতে চান। সরি, অ্যাকচুয়ালি উনি যে কথাটা বলছেন হাফ কিলোমিটার স্লোপ ডিস্টেন্স অ্যান্ড ন্যারো রোড, এখানে অ্যাক্সিডেন্টটা বেশি হচ্ছে। এখানে আসলে উনি যাচ্ছেন না, সলিউশনটা থেকে আমি যেটাকে মনে করি তার পেশে এমফেসিস জিওমেট্রিক ডিজাইন বলে একটা কথা আছে, যে এতে বাঁকে কি স্পিডে গাড়ি আসলে কখন বাঁক তাকে দিতে হবে, স্পেসটা বানায় দিতে হবে। জিওমেট্রিক ডিজাইন হিসেবে রোডটা ডিজাইন করা উচিত ইমিডিয়েটলি। এটা বললে এখানে স্পিড যদি আমি 60 ধরি, কোনো গাড়ি 70 যেতে পারে, 70 গেলে তার বাকি যে ডিজাইনটা ছিল সেটা হচ্ছে অ্যাক্সিড করে যাবে, সে আবার ঝুঁকিপূর্ণ জায়গায় চলে যাবে। তবে উনি আরেকটা যেটা বলছেন রাস্তা মাঝখানে ব্যারিয়ার দেওয়া, আমার মনে হয় এটা খুব রিস্কি, খুবই রিস্কি হয়ে যাবে। কারণ হচ্ছে 2 সাইডে তো বাঁক, মানে একজন আসতেও তো বাঁক পাবে, যাইতেও বাঁক পাবে, তখন সেটা কন্ট্রোল করতে পারবে না। গাড়িটা যদি আমি খালি ডিজাইনটা যদি আমি ধরেন 70 দিয়ে ডিজাইনটা করি আর লিখে রাখলাম 60, তাহলে কিন্তু অনেকটা সেভ হয়ে যাবে, অনেকটা সেভ হবে।
আর রাস্তা যদি আরেকটা ওনার প্রস্তাব আরেকটা ছিল সুন্দর, সেটা হচ্ছে রাস্তা কিছু সোজা করা যায় কিনা। সোজা করতে পারলে তো ওরিন করবে, তাহলে আমার এই ঝামেলাটা কমে যাবে। এখন যেহেতু এটা স্লোপ, আমি যতটুকু বুঝতে পারতেছি রাস্তাটা হচ্ছে যেটা বনের মানে পাহাড়ের মাঝ দিয়ে যাচ্ছে, সেই জন্য তাকে মানে রেস্ট্রিকশন কোনটা বেটার, রাস্তা সোজা করতে আমার খরচ কম যাবে। আমার কথা হচ্ছে সোজা ইঞ্জিনিয়ারদের কাজ হচ্ছে অপটিমাম ডিজাইন করে দেওয়া। আমি যে রাস্তা সোজা করে দেবো, কস্ট কম লাগে, আমি সোজা করে দেবো। আর যদি বলেন না রাস্তা সোজা করার থেকে আমি যদি ডিজাইন জিওমেট্রিক ডিজাইনটাকে সাকসেসফুল করতে পারবো 60-70 দিয়ে, তাহলে সেটাই করা ভালো। তবে এই ক্ষেত্রে ওই যে কতগুলো কথা বলছে পয়েন্ট সাইন দিয়ে রাখতে হবে যে সামনে টার্নিং, স্পিড লিমিট এত, এই দুইটা ইনফরমেশন স্পষ্ট হয়ে থাকতো। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় আসলে চালকরা কি সেগুলো ফলো করে বলে মনে হয় আপনার কাছে? আমি বলবো ডেফিনেটলি করে, কিন্তু প্রবলেমটা হচ্ছে ওই একটা জায়গায় সে যদি কোথাও জ্যামে পড়ে যায়, তখন আর এইটা সে একটু রিস্ক নিতে চায়। যদি সে তার জন্য আমি পুরো রাস্তা এরকম ফ্রি রাখি, ফর এক্সাম্পল আমি একটু আগে দেখতেছিলাম, একটু আগেও বলছিলাম আপনাদেরকে যে আমাদের যদি 50 কিলোমিটার পার আওয়ারে যায় 2 ঘন্টা 50 মিনিট লাগে, 40 মিনিট 38 সেকেন্ড। সেইটা আমাদের লাগতেছে 4 ঘন্টা, 48, তার মানে ওইটা কত নিচে নামে। 4 ঘন্টা মানে ওইটা 40 না 25-এর দিকে নেমে যায়। তো একটা হাইওয়ে রোডে 25 স্পিডে যে চালায় তারও একটা বিরক্তি এসে যাবে। কেন আমি একটা হাইওয়ে রোড দিচ্ছি, অনেক লম্বা ডিস্টেন্স তাকে ক্রস করতে হবে, তাকে তার ফ্রিনেস দিতেই হবে। সেইটা যদি আমি আমাদের ড্রাইভারদের দোষ দিই, হ্যাঁ কিছু ড্রাইভারদের দোষ, যেরকম আমি বলবো পরিবহন যে চল মানে যে ব্যাটারি রিক্সা, তাদের লাইসেন্স নেয়, তারা কিন্তু গাড়ি চালাচ্ছে, আবার মোটর গাড়ি মোটর দিয়ে। কেন? এটা তো অবশ্যই আমাদের রুলস হচ্ছে ম্যানুয়ালি যারা চালাবে তাদের লাইসেন্স লাগবে না, মানে ড্রাইভিং লাইসেন্স লাগবে না, যেটা ওই অনুসারে। আর যে মোটর চালাবে, মোটর সবারই তো ড্রাইভিং লাইসেন্স দেওয়া উচিত। এখন যে কেউ একটা কিনে নিয়ে রাস্তা চালানো শুরু করে দিল, হয়ে গেল সেই রাস্তা। সে কি বুঝতেছে সে কি করতেছে কি করতেছে না? অ্যাক্সিডেন্ট ওই জন্যই বেশি হবে। আমাদের কতগুলো আইন কিছু ফলো করতে হবে, আমরা সবখানে আইনটা ওভারলুক করতে চেষ্টা করি। এবং আরেকটা বিষয় যে আমরা দেখি যে সচরাচর সড়কগুলোতে যানবাহন চলাচল বলি বা দুর্ঘটনা রোধ, এটার জন্য আসলে সড়ক ব্যবস্থাপনার একটা বিষয় থাকে, যে আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কিছু কিছু ক্ষেত্রে দেখি যে সারাক্ষণ হাইওয়ে পুলিশ রাস্তায় আছে, কিন্তু চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে একেবারেই সেখানে এটা দেখা যায় না। আপনার কি মনে হয় যে বাস্তবে আসলে সড়ক ব্যবস্থাপনা বলতে কিছু আছে? কক্সবাজার আর চিটাং এখানে না, হ্যাঁ, কিন্তু ঢাকা চিটাংয়ে আছে। এখানে আপনি নতুন ইমপ্লিমেন্ট, যদি কোনো গাড়ি তার রিকোয়ার স্পিডে বেশি যায়, ওখানে একটা লাইট থাকে, লাইটটা ফাস্ট দিয়ে বসে, তাকে অন্তত ড্রাইভার অন্তত শিওর হয়ে গেছে যে আমি ওভার স্পিডে চালাচ্ছি। আর পিছনে ড্রাইভাররা তখন স্লো হয়ে যায়। আমি অনেকবারে তো যাই দেখি, তো ড্রাইভাররা ওই একটা ফ্লাশ দেখলে নিজেই স্লো হয়ে যায়। এই যে একবারে নাই তা না, এটা ইফেক্ট আছে। হ্যাঁ, আমি মূলত চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক এখানে নাই, এইটা ইমপ্লিমেন্ট করতে পারে তারা। যে স্পিড সেই সড়ক ব্যবস্থাপনাটা কেমন হওয়া উচিত সেখানে? প্রথম হচ্ছে আমি এখন এটাকে আমি চিটাং কক্সবাজারে একটু ডিফার করব, কিন্তু এখন আপাতত যদি এটাকে আমি রাখতে চাই তাহলে এইসব সিস্টেম আনতে হবে। ফ্ল্যাশ লাইট চালানো, যে স্পিড বাড়লেতে ফ্ল্যাশ লাইট দিয়ে ড্রাইভারকে দেওয়া, এবং এমনও হয় যে বেশি স্পিডে যায়, মানে 60 থেকে 80 যে উপরে যায়, তখন লাইটটা চলে থাকে বেশ অনেকক্ষণ যায়, পিছনে গাড়িও লাইটের মধ্যে আসি ঢুকে যায়। লাইট মানে ভালো লাইট জ্বলে, যেটা দিশা দেখতেই পারে না, যেটা আরেকটা খারাপ দিক। আমি স্টেট বলতে এটা খাচ্ছি, তবে ওগুলো বসানোর কিছু নিয়ম আছে, যেখানে আর কোনো মানে সে চোখ বন্ধ করে কিছু সামনে চলে যাইতে পারবে, তারপর সে আবার দেখা শুরু করবে। এইসব ব্যবস্থাপনা কিছু কিছু আনতে হবে, কিছু রেস্ট্রিকশন আনতে হবে, চেক করতে হবে। কয়েকবার যদি এরকম কয়েক মাস ধরে বা 6 মাস ধরে এগুলো চেকে রাখে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি চেকটা 2 রকম, আমি দাঁড়াইছি আমি ধরবো না, আমাকে সে দেখবে না আমি তাকে দেখবো, এইভাবে করতে হবে। এইভাবে 6 মাস চললে অটোমেটিক্যালি সবাই ট্র্যাকে চলে আসবে। তারা আমি দেখছি ঢাকা চিটাং, আমি এই জন্য বারবার বলতেছি ঢাকা চিটাং কথা, ড্রাইভারের সামনে লাইট ইয়ে আছে, ক্যামেরা আছে, তারা চালাইতে চালাতে অভ্যস্ত হয়ে গেছে, তারা জানে এখন ক্যামেরা আছে, সে গাড়ি স্পিড কমে দিচ্ছে। কিন্তু ওখানে আমি কোনো ট্রাফিক পুলিশ বা কাউকে দেখতেছি না। তার মানে আমি যদি ঢাকা চিটাংয়ে এই কিছু ব্যবস্থা রাখি, বিশেষ করে মোড়, ডেঞ্জার জোন, রিস্কি জোন, তাহলে কিন্তু অটোমেটিকলি কমে আসবে, অনেক কমে আসবে, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু আরেকটা দিকে আমাদেরকে খেয়াল রাখতেই হবে, স্পিড কীভাবে ইনক্রিজ করা যায়।
এত কম স্পিডে হাইওয়েতে চালায় না, 25 কিলোমিটার পার আওয়ার। এটা আসলে দুপুরে বা সন্ধ্যার সময় এটা সাস্টেইনেবল, এটাকে আমি হাইওয়ে রোড বলতে পারবো না। এবং আরেকটা বিষয়ে লক্ষণীয়, সেটা হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনার শিকার হচ্ছে বেশিরভাগ সেই যানবাহনগুলো যেগুলো আসলে চট্টগ্রাম বা অন্যান্য ডিস্ট্রিক্টের বাইরে থেকে আসছে, বিশেষ করে পর্যটকবাহী যে গাড়িগুলো, সেগুলোই ম্যাক্সিমাম দুর্ঘটনার শিকার হচ্ছে। এটা তো কারণটা হচ্ছে একটু আগে আমি বললাম যে এখানে কতগুলো বাঁক আছে, 2 কিলোমিটার মধ্যে 6টা, 2 কিলোমিটার মধ্যে 3টা, এতগুলো এত ঘন ঘন ব্যাপার। এবং বাইরের চালকরা হয়তো এটা সম্পর্কে জানে না। কেউ যদি এখন আমি ফর এক্সাম্পল আমি এর কথাই বলি, বান্দরবনে কেউ যদি যায়, যদি বাইরে ড্রাইভার নেয় রিস্কি, তার জন্য রিস্কি। কিন্তু ওখানকার লোক ড্রাইভার নিলে তারা কিন্তু আবার সুন্দর চালায় চলে যেতেছে, রাস্তাটা চিকন, উঠানে স্লোপ আছে, তারপর তারা চালাতে পারে, কিন্তু তারা জানে কোথায় কী অবস্থা আছে। এরকম চট্টগ্রাম মানে কক্সবাজার রোডটা এটাই একটা বড় এখানে দেখা যাচ্ছে এতগুলো বাঁক এত শর্ট টার্মের মধ্যে, এটা আবার রাস্তা চিকন, আবার স্লোপ আছে, এই এতগুলো মিশ্রণ আর কোথাও নেই, কোনো রাস্তায় পাবেন না। ইভেন ঢাকা চেন্নাই রাস্তায় এরকম মিশ্রণ নেই, কি স্লোপ আছে, মানে উঁচা জায়গা, বাঁক আছে, ডেঞ্জার বাঁক যেটা বলে আমরা যেটাকে বলি এল শেপ বাঁক, একদম এল শেপে চলে গেল 90 ডিগ্রি, এটা হাইওয়েতে কোনোদিন অ্যাকসেপ্টেবল না। এল শেপ বাঁক দিয়ে কোনো দেখুন এখানে দেখা যাচ্ছে, মানে আমি কয়েকটা জায়গায় দেখতেছি অনেকগুলো এল শেপ বাঁক আছে। এগুলা যারা পুরাতন তারা কিন্তু জানে সামনে আমার এল শেপ বাঁক আছে, সে তখন একটু প্রিকশন নেই, যারা জানেন না তারা বাঁধবে না। আবার তারা তো একটু চিন্তা করে যে আমি হাইওয়ে তুলছি, আমার 60 মিনিমাম থাকবে, আসলে এখানে 60 চালাতে পারবে না। এইগুলোর জন্য নতুন ড্রাইভারদের জন্য, নতুন যারা চালক তাদের জন্য খুবই প্রবলেমেটিক এবং অ্যাক্সিডেন্ট। নিশ্চয়ই আমরা আপনার সঙ্গে আরও আলোচনা করব, আমরা আরও একটা বিরতি নিয়ে আসি। দর্শক, আবারও স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। আমরা আলোচনা করছিলাম চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ঝুঁকি নিয়ে। আমরা এই পর্যায়ে শুরুতে একটু শুনে আসতে চাই সড়ক এবং জনপথ বিভাগের একজন কর্মকর্তার বক্তব্য। তিনি তার যে অবজারভেশন এবং সেই সঙ্গে এই সড়কটি নিয়ে তাদের কি পরিকল্পনা সেটি বলছিলেন। আজকে আমরা প্রাথমিকভাবে এখানে, আপনারাও হয়তো অবগত আছেন যে এখানে যে দুর্ঘটনাটা হয়েছে বেসিক্যালি ওভার স্পিডের কারণে। তো আমরা ইমিডিয়েটলি আমাদের গাড়ি আসছে, মেনটেন্যান্সের গাড়ি, আমরা ওই যে স্পিড রিডিউসার রাম্বেল স্টিপ যেটা, ওইটা আমরা করে দিচ্ছি। এরপরে আমরা কয়েকদিন পরে এখানে সোলিং এইচবিবি করে দিব এই বাঁকের পাশে, যাতে রাস্তাটি চড়া হয়, গাড়িটা যাতে একটু টার্ন নিতে পারে। আর এই যে ডালপালাগুলো সেটে দিচ্ছি, মানে প্রাথমিক পর্যায়ে ইমিডিয়েটলি যেটা করার দরকার আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে করতেছি। এইটা প্রাথমিকভাবে যেমন আপনারাও সকালে আমি নিউজগুলো দেখছি, ওভার স্পিডের একটা বিষয় তো আছে। তারপরে যে রাস্তা যে একটা স্লিপারি যে বিষয়টা, আপনারা দেখবেন যে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হচ্ছে কিন্তু ভোর রাতে, ভোর সকালে। হ্যাঁ, এটা ওই সময় এই রাস্তায় শিশির পড়ার কারণে এখানে যে লবণ পানির একটা বিষয় আছে, এটা হয়তো আপনারাও বিভিন্ন সময় সংবাদ মাধ্যম উপস্থাপন করছেন। এই লবণ পানিতে যখন ওই যে শিশিরটা পড়ে তখন রাস্তাটা কিন্তু স্লিপারি হয়ে যায়, তো গাড়ি অনেক সময় ব্রেক করলেও কিন্তু কন্ট্রোল করতে পারে না ওভার স্পিডের কারণে, তারপর রাস্তার স্লিপারির কারণে। তো এইটা আমার মনে হয় একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে। বাঘ এখানে দেখেন, এই যে এখানে বাঘ যেটা আছে এটা কিন্তু মাইল্ড কার, এর চেয়ে কিন্তু অনেক মানে শার্প বাঘ এই রাস্তায় কিন্তু আছে। তো ওই সব জায়গায় কিন্তু এই অ্যাক্সিডেন্টটা কিন্তু ওই রকম হচ্ছে না। বড় করার ব্যাপারে অলরেডি জাইকার যে 6 লেন প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি চলতেছে, এটা আমার জানা মতে সেপ্টেম্বরে শেষ হবে। শেষ হইলে ওনারা খুব শীঘ্রই হয়তো 26 সালের প্রথম দিকে এটা হয়তো এক্সিকিউশনে যাবে, 26 সালের প্রথম দিক অথবা 25 সালের শেষের দিকে আর কি। দর্শক, আমরা সওজের একজন কর্মকর্তার বক্তব্য শুনছিলেন। আমাদের সঙ্গে স্টুডিওতে আলোচনার জন্য রয়েছেন অধ্যাপক ডক্টর মাহমুদ ওমর ইমাম। আমরা রোডস অ্যান্ড হাইওয়ের বক্তব্য শুনছিলাম, তারা তাদের প্ল্যানিং বা তাদের কী কী ত্রুটি এটা বলছিলেন। আমরা যদি এই পর্যায়ে একটু যেতে চাই, যে এর আগের 2 পর্বে তো আমরা শুনছিলাম আপনার কাছে যে কোন কোন জায়গায় সমস্যা, কোথায় কোথায় ত্রুটি, একটু সমাধানের পথে যদি আমরা যেতে চাই, আপনার মানে কোন কোন জায়গায় আসলে সমাধান করলে এটা আসলে নিরাপদ হবে? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমাদের দেশের সিস্টেমটা একটু ব্যতিক্রম দেখে, যে রোড সার্ভে যেই কথাটা সে বললো, তারা যে বললেন যে শোল্ডার নাই, মানে রাস্তা বাঁকের স্পিডে যেরকম বাঁক সেই তুলনায় রাস্তাটা চিকন, গাছের ঢাল বেরিয়ে আসে, তারপর হচ্ছে স্লিপারি, এই 3টে স্টেপ ওনারা বললেন ফাইনাল। এটা তো
অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ঘটে না, এটা অ্যাক্সিডেন্ট আগের থেকেই ছিল। আমাকে তো এই জিনিসটা তো ওরা ওখান দিয়ে রাস্তা দিয়ে গেলেই ওরা টের পাচ্ছে কোথায় কোথায় এই প্রবলেমগুলো আছে, ওটা তখনই তো সলভ করা উচিত। এখন তো বলতেছে আমরা একটু সলভ শোল্ডার বানিয়ে দেবো, গাছে ঢেল কেটে দেবো, কেন পরে কেন আগে হলোটা কেন? তাদের কাজই তো এটা, তাদের তো মেনটেন্যান্সের কাজ তো এটাই, মিনিমাম মেনটেন্যান্স কাজ। কারণ আমাদের মেনটেন্যান্স কাজ অন্য কেউ হয় না, বড় কাজ হলে টেন্ডারে চলে যায়, অন্যভাবে এটা কাজ হয়। কিন্তু ছোট কাজ এগুলো শোল্ডার বানানো কিছুই না, মাটি কেটে পাতা করে ইট বসে দিলে শোল্ডার হয়ে যায়। এটার জন্য হ্যাভি কস্টলি কিছুই লাগে না, এটা তো নিজেদের কাজ। তার শোল্ডার বাড়াই দিবে, এটা কেন আজকে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এই জিনিসটা তারা ফাইনাল করে? যেখানে গাছে ডাল চলে আসছে দেখতে পাচ্ছে না, এটা কেন আগে কাটলো না? আমার কোয়েশ্চন হচ্ছে এইগুলো একটু দেখা উচিত। এগুলো শুধু অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি বলবো আর তারপর আমি সলভ করবো ফান্ড জেনারেট করে, নো, আমি এটা মানতে রাজি না। এটা উচিত এইসব যেটা মিনিমাম, শোল্ডার বাড়ানো, গাছের ঢাল কাটা, আর পানি ইয়া করছে যে পানি পড়ে স্লিপার হয়, ব্যাস আসলে স্লিপার হয়, পানি পড়ে তো হয়, একটু হয়, অত বেশি না। এটা হচ্ছে লবণ পানিটা পড়লে এটা বেশি হয়, কোনো সন্দেহ নেই। তাহলে রাস্তাগুলো ঢাল করে রাখতে হবে, যেখানে ওখান দিয়ে গেলে পানি, লবণ পানি কিন্তু চিটাং থেকে কক্সবাজার যায় না, কক্সবাজার যেতে যেতে ওটা একটা পোশাক আমি একটু বেশি সলভ করে স্লোপ দিয়ে রাখি, পড়াশাতে যেন নিচে চলে আসে, ওখানে যেন বসতে না পারে। এগুলো যে মিনিমাম মেনটেন, এগুলো তো সড়ক ব্যবস্থাপনার অংশ। হ্যাঁ, এটা ডেফিনেটলি অংশ হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কেন আমরা বলতেছি এখানে এই প্রবলেম আছে, ওই প্রবলেম আছে? এখন দেখবো এইরকম বাঘ যতখানি শোল্ডার মানে চিকন দেখবে, শোল্ডার তাদের এই বাঘগুলো বিশেষ করে ওই যেটাকে আমরা শোল্ডার বলি, শোল্ডার কিন্তু পেভমেন্ট না, ওখানে ইটে শক্ত মাটি থাকলে তার উপরে ইট বিছাই দিয়ে স্মুথ করে দেওয়া, মানে রাস্তায় গাড়ি চাকা যেন স্মুথলি যেতে পারে, এই আর কিছুই দরকার লাগে না। এবং এর বাইরে স্থায়ী সমাধান আমরা এখন আসি, আমরা যখন করতে যাব, আমরা আসলে তিনটা আমার কাছে আছে, একটা হচ্ছে শর্ট টার্ম, একটা হচ্ছে লং টার্ম, একটা প্ল্যানিং ফেজ। আমি এইটাকে তিন ভাগে ভাগ করছি। শর্ট টার্ম হচ্ছে ইমিডিয়েটলি এই ছোটোখাটো কম পয়সা দিয়ে যেটা মেনটেন্যান্স করা ঠিক করতে হবে, যেরকম বললাম শোল্ডার বানানো, গাছপাতা ঢেলে দেওয়া, স্লোপটা বাড়াই দেওয়া, এগুলো সব শর্ট টার্মের মধ্যে আসবে। আর লং টার্ম হচ্ছে রাস্তাটা আরও উইথ বাড়ানো যায় কিনা, স্ট্রেট করা যায় কিনা, কম বাঁক রাখা যায় কিনা। কারণ আমার মনে হয় এটা একটা আশ্চর্য ডিস্ট্রিক্ট হয়ে N1 রোড, যদি হাইওয়ে বলতেছে, রোডে আর রোডসান হাইওয়ে বলতেছে N1 রোড, মানে ন্যাশনাল রোডের 1 নম্বর রোড। সেটা যদি এত বাঁক হয়, এটা তো জিওমেট্রিক ডিজাইনে এটা 1 নম্বর বাঁক 1 নম্বর রোড হতেই পারে না। তাহলে তারা 1 নম্বর বলবে কেন? আমি পারবো না, তাহলে আমি করবো না N1 বলবো, বলবো 12, 3-4 বলবো। N1 এটা হইতেই পারে না, কারণ এত বাঁক। আমি তো ছবি দেখে এখানে দেখাতে পারতেছি যে এত বাঁক যে এটা N1 হইতেই পারে না। দেখেন এটা এল শেপ, এটা এরকম, মানুষ দেখলে হাসবে, এটা দেখলেই হাসবে যে এটা N1 হইতেই পারবে না। এইটা গেলো একটা জিনিস। আর প্ল্যানিং ফেজ বলতে আমি যেটা বুঝতে চাচ্ছি যে আমরা কিন্তু একটা কাজ করে ফেলছি, রাইট ও রং সেটা নিয়ে এখন আলোচনা বিষয় হয়ে গেছে, শেষ। সেটা হচ্ছে ইয়াতে টানেলটা তৈরি করেছে। ওইটা টানেল তৈরি করার উদ্দেশ্য ছিল এখান থেকে বাইপাস, মানে সমুদ্রের পাশ দিয়ে রোডটা যাবে সোজা কক্সবাজার। এই রোডটা কেন হাত দিচ্ছে না? আমি এত টাকা এখানে ইনভেস্ট করছি, এটা আউটপুটে তো আসবে না যতদিন পর্যন্ত আমি রোড না করতে পারি। যেই যাই বলুক, আমি অলরেডি জানি টানেলে প্রতিদিন লস হচ্ছে। আমি যত দেরিতে করব তত লস আমার অ্যাকোমোডেট হবে। আমি যত আগে করব অ্যাকোমোডেট সংখ্যা কমে যাবে, লসের পরিমাণটা কমে যাবে। তাহলে আমি কেন করতেছি না? আমি কেন ওই ইয়া থেকে বলে কক্সবাজার এখনকার মেন রোড এইটাকে এত বেশি চিন্তা করতেছি? আমি এটা টেম্পোরারি করে এখানে এই কাজটা ধরে ফেলি, তাহলে আমার লং টার্মে এইটা যতটুকুন টেম্পোরারি করে যতটুকু এটা যতটুকু স্ট্রেট করা যায়, যতটুকুন স্লোপ করে রাখা যায়, একেবারে জিওমেট্রিক ডিজাইনটা ফুলফিল করা। আমি কিন্তু এখন আর বলতেছি না ওই টেম্পোরারি একটু বাড়াই দেওয়া, না, জিওমেট্রিক ডিজাইন হিসেবে বাড়া। রোডসান হাইওয়ের কাজ হবে, এটা রোডসান হাইওয়ে রোড, এটা ওইভাবে টেকনিক্যালি যেটা কেউ যেন না বলতে পারে এইটা কোড ফলো করে নেই, কোড ফলো করে কাজ করে ফেলে যতদিন যেটা মিনিমাম না হয় না। আর এখান থেকে ওই প্রজেক্টটার দিকে হাত দেওয়া উচিত, সো দ্যাট আমরা যেন স্মুথলি, মানে একটা যে এখন যখন ওখানে কাজ হইতে বললেও ওইটা 2-3 বছর লেগে যাবে, 4 বছর লাগতে পারে। 4 বছর বলতে এটার উপর আমরা এখন মনোযোগ দিই। কিন্তু আমি যদি এখন মনোযোগ না দিই, 4 বছর পর দেখি উঠে দেবো, তাহলে আরও 8 বছর, আরও 4 বছর যাবে না।
ওটা হইতে তো সময় ওটা তো আলাউদ্দিন চেরাগ না যে বললেই হয়ে যাবে। এইসব জিনিসে একটু কনসিডারেশনে যেতেই হবে, গভর্নমেন্টকে যেতে হবে। আমি এত টাকা ইনভেস্ট করে ফেলছি, এখন এটা নিয়ে অনেক অনেক কথা বলতে পারি, দ্যাট ইজ নিয়ে আমার ইস্যু না। আমার ইস্যু আমি ইনভেস্ট করে ফেলছি, এখন বাকিটা ইনভেস্ট করতে হবে, প্রায়োরিটি বেসিস হয়ে যাবে এটা। নাহলে আমার এই যে ইনভেস্টমেন্ট লস, হিউজ লস, এটা অল্প স্বল্প না, অনেক লস। টানেল করতে যে টাকাটা খরচ হয়েছে সেটা এখন আর আমরা বহন করতে পারবো না। এই অর্থই না যে আমি টানেলটা বন্ধ করে দেবো, না, তাহলে তো আমার আরও লস। আমাকে তো কিছু দূরে চাওয়া যাবে, অনেক সময় লস বেশি হলে বন্ধ করে দেয়। আমাদের এখানে এই স্কোপটা তো সেই সুযোগ নেই, সেই সুযোগ নাই। সেই জন্য আমাদেরকে একটু করে চিন্তা করতে হবে আমরা কোন ফেজ কখন ধরবো। শর্ট টার্ম এখনই ধরতে হবে, লং টার্ম কবে ধরবো, আর প্ল্যানিং ফেজটা কবে আসবে, এইটা করে। প্ল্যানিং ফেজ বেশি দেরি হলে লং টার্মটা ধরে ফেলতে হবে। তাহলে নিশ্চয় আমরা আপনার সঙ্গে আরও আলোচনা করব। আমরা আরও একটা বিরতি নিব, তারপর ফিরে এসে আরও আলোচনা করব। আবারও স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। আমরা আলোচনা করছিলাম চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ঝুঁকি নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন অধ্যাপক ডক্টর মাহমুদ ওমর ইমাম। আমরা বিরতির আগে বলছিলেন আপনি টানেলকে ঘিরে এই চট্টগ্রাম কক্সবাজার যে সড়ক যোগাযোগ, সেটা নিয়ে আপনি বলছিলেন। আমরা একটা বিষয় জানি, সেটা হচ্ছে যে সরকার 2023-এ একটি প্রকল্প অনুমোদন করেছিল, যেটা কথা ছিল যে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি 4 লেনে উন্নীত হবে, এবং সেখানে বেশ কিছু পরিকল্পনা ছিল। 3টা বাইপাস হবে, একটি ফ্লাইওভার হবে, 2টা সেতু হবে, এবং 10,000 কোটি টাকার প্রকল্প, যেটা সম্ভাব্যতা যাচাইয়ের যে কাজটা শুরু হয়েছিল সেটা এখনও শেষ হয়নি। আপনার কি মনে হয় যে বাংলাদেশে আমরা দেখেছি যে টানেল হয়েছে, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হয়েছে, এরকম একটা গুরুত্বপূর্ণ মহাসড়ক দীর্ঘ সময় ধরে প্রকল্প পাস হওয়ার পরও সেটা চূড়ান্ত পর্যায়ে আসেনি, বা একটা কেন এই যোগাযোগটা উপেক্ষিত থেকে গেল বলে আপনার মনে হয়? এটা আসলে গভর্নমেন্টের ইস্যু, তো এটাতে খুব একটা ঠিক মতো না বলা ভালো আমার মতে। আমি যেটা বলতে চাচ্ছি টেকনিক্যাল টার্মে, সেটা হচ্ছে একটা অর্গানাইজেশন রোডস অ্যান্ড হাইওয়ে, তারা একটা প্ল্যানিং নিয়েছে। 2023 সালে এটা এক্সিকিউশন করে এখন প্ল্যানিং স্টাডি ফেজে আছে। স্টাডি ফেজে কেমন করে বলে দিচ্ছে যে আমার বাইপাস হবে, একটা ফ্লাইওভার হবে, 2টা এইটা হবে, এটা তো স্টাডি করে বলবে তারা। আর হ্যাঁ, ডেফিনেটলি এখন যদি আমি স্টাডি করার পরে তাদেরকে কিছু কনস্ট্যান্টগুলো ধরে না দিই, তাহলে যখন প্রজেক্টটা রান করা মানে এক্সিকিউশন করতে যাবে, কনস্ট্রাকশন এক্সিকিউশন, তখন যখন অন্য কাউদের মতামত চাইলে তখন তো ওইটা আসলে প্রবলেমেটিক হয়ে যায়। কারণ আমি একটা প্রজেক্ট টেন্ডার করতেছি অ্যাজ এ যে সাবমিশন আছে সেটার উপর ভিত্তি করে, সেখানে কিছু চেঞ্জ করতে গেলে সেটা কিন্তু আমাদের জন্য মরার উপরে খাড়া গা। ফর এক্সাম্পল মানে এটা কি, আমি বলতেছি 3টা ফ্লাইওভার হবে না, একটা ফ্লাইওভার 3টা বাইপাস, সরি একটা ফ্লাইওভার 3টা বাইপাস। যারা পরবর্তী না 3টা না করলে 2টা করলে পারে, বা 2টা না করে 4টা করলে আরও ভালো হয়, আমার ফ্লাইওভার লাগবে না। তাহলে দাঁড়ালোটা কি? তখন যদি আমি চেঞ্জটা আনতে চাই, তখন আমার যদি এখন 100 টাকা দিয়ে শেষ হতো, তখন ওইটা 130 টাকা লাগাই দেবে, কারণ প্ল্যানে বাইরে। এটা সবসময় রুলস, এইটা যখনই এক্সট্রা কিছু যায় তখনই আটকায় ফেলে। এই জিনিসগুলো আমি বারবারই এই কথা বলবো, বিশেষ করে রোড আমি এটা টেন্ডার করবো, টেন্ডারে আমার কি লো ফোর্স আছে কিনা এটা আমি আগে যাচাই করে নিই না, কার কী হলে ভালো হয়। কাটতে কিন্তু কিছু না, অ্যাড করতে গেলে খরচ বাড়ে মানে খরচ বাড়ে তো বাড়বে, এটা স্বাভাবিক জিনিস, অ্যাড করলে বাড়বে, কিন্তু প্রপোর্শনালিটি বেশি বাড়ে। আমার যেটা 100 টাকা সেটা 130 টাকা দিতে হবে তখন আমার। এই জিনিসগুলো সবাই জানে, কিন্তু এই জিনিসগুলোই আবার রিপিট হয়। তারপরে ওনাদের যে প্ল্যান করছে 2023 সালে যে করছে এইগুলো করবে, তারা যখন ওই টানেল তৈরি করছে তখন কি প্ল্যান ছিল না? সেই প্ল্যান কি ডিলিট করে দিয়েছে? আমি খালি মাথাটা তৈরি করছি আমাকে ডিলিট, আর কিছু দরকার নেই আমার। তাহলে এটা কীভাবে প্ল্যানে আসে? হ্যাঁ, বলতে পারে ঠিক আছে আমার এটা সময় লাগবে, কনস্ট্রাকশন করতে সময় আমি আস্তে আস্তে করি, এর মধ্যে ওইটা করবো, তাহলে এক কথা ছিল। আমি ডেফিনেটলি জানি যে এইসব প্ল্যানে ওই কথাগুলো লেখা নেই, এবং এটা কতদিনে শেষ করতে হবে তারও তেমন একটা এমফেসিস নেই। আমাকে যতদিন শেষ করতে হবে ততদিন কিন্তু আমি এই ভাঙ্গা চোরা ব্যাগটাকে এগুলো নিয়ে চলতে হবে আমার। তাহলে ইন দ্যাট কেস আমার তাহলে কী ধরবে, এত বছর খালি মানুষ মারাই যাবে? এটা হইতে পারে না। আমাকে শর্ট টার্ম একটা মেজারমেন্ট নিতেই হবে। এটা কীভাবে নেবে, মানে টেন্ডার করে নেবে না কী করবে, এটা গভর্নমেন্ট ডিপার্টমেন্টের ব্যাপার, কিন্তু তাকে নিতেই হবে। নাহলে আমি এই 4 বছর যতদিন হবে না ততদিন পর্যন্ত মানুষ যেন না মারা যায়,
মেজর কোনো ফাটাল হয় না হয় সেই দিকে দেখতে হবে। আর এখানে যে ফাটালগুলো দেখতেছি আমার কাছে যেটা মনে হচ্ছে এখানে অ্যাক্সিডেন্ট হয় ফেস টু ফেস, তারপর মানুষ মারা যায়। মানে এত বেশি স্পিডে মানে স্পিড থাকে এবং পুরোপুরি 100% ফেস টু ফেস। তারপরে ফেস টু ফেস হবে কেন? আমার কথা যেটা ফেস টু ফেস হওয়ার কথা নেই, এটা কোনোভাবে হওয়ার কথা। ফ্র্যাকশন হবে কিছু, যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট তাহলে কিছু অংশ কিছু অংশ বাড়ি খাবে। এখন একটা বড় বাসের সাথে একটা ট্রলির সাথে যদি একটা গাড়ি খায় তবে ছোটো হোক বাড়ি খেলেও তার জন্য ফাটাল হয়ে যাবে। কিন্তু এখানে যেটা মাইক্রো বাস এটা মোটামুটি হ্যাভি, আর একটা গাড়ির সাথে বাড়ি খাবে। আবার ওভারলোড এটা কিন্তু খুব সিরিয়াসলি, বিশেষ করে লবণ গাড়ি, এইটা একটু চেকে দিতেই হবে। কারণ কোনো একখানে একটা বসাতে হবে। ঢাকা চিটাগাং যেরকম আছে লোড মিজামে, চিটাগাং এটা বসাতে হবে, বিশেষ করে ইয়ার দিকে যেখানে লবণ গাড়ি আসে। এটা কিন্তু খুব জরুরি, তাহলে এটা থামানো খুব কষ্ট হয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে এই রাস্তায় এখন যে যতটুকু আছে তার মধ্যে আসলে ডিভাইডার বসানোর কি সুযোগ আছে সেখানে? যেমন রাস্তাটা কোথাও 18 ফুট, কোথাও 34 ফুট প্রশস্ত। হ্যাঁ, যেখানে 18 ফুট সেখানে ডিভাইডার দিতে পারবে না। ডিভাইডার এখন আমি দিতে পারবো না কথাটা ঠিক না, আমি আবার নিজে উইথড্র করতেছি। কারণ আমি যদি ডিভাইডার দিই এখন যেটা ম্যাক্সিমাম সময় 4-5 ঘন্টা লাগে, সেটা 7-8 ঘন্টা লাগবে, জাম হয়ে থাকবে। আমি কেন যে ডিভাইডার এখানে অ্যালাউ করবো? যেখানে 34 ফিট সেখানে দিতে পারে, আবার দিতে পারলে মানুষই সরাই দিবে, কারণ তার জন্য বাঘ থাকবে না। মানুষ একদিন দেখা যাবে সরাই দিই, সে তার রাস্তা। কোনো জিনিস করতে হলে একটু স্টার্ট, যেরকম রোড সার্ভে যে জিনিসটা আগাচ্ছে বা আগায় ফেললো, তারা কি কোনো কাউকে প্লেস করছে যে এটা আমরা এইভাবে করতে চাই, দেখেন কোনো টপিক্স আছে কিনা, বা একটা সেমিনার করে কাউকে ডেকে আনি দেখাই যেতে পারতো। এগুলো কিন্তু কেউ করে না, আমি জানি না কেন। তারা খালি প্রজেক্টে কীভাবে পাস করবে সেই দিকে দৌড়ায়, প্রজেক্টের ভিতরে কী আছে সেই দিক দেখতে চায় না। যখন এক্সিকিউশন হয় শেষ পর্যায়ে আসে বলে দেখা, মানে এখন তার পারা যাবে না কিছু করতে, এই কথা বলে বন্ধ করে দেয়। যারা যাচ্ছে তাদের জন্য একটা বিব্রতকর অবস্থা পড়ে যায় যে এটা তো এখন আর কি করা আছে। আমার কথা হচ্ছে সবসময় কোনো একটা প্রজেক্ট, যেরকম ঢাকা চিটাগাং কক্সবাজার রুটে কী ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে, ওই অ্যাক্সিডেন্ট স্টাডি আছে তাদের কাছে? এটি কি ফাটাল হচ্ছে, ঠিক আছে, ফেস টু ফেস ফাটাল, না গাড়িটা যাই নিজে বাড়ি খাচ্ছে গাছের সাথে, না অন্য কি ঘটতেছে, চাকা বাস ড্রাইভার না মানে অভিজ্ঞ না বলে সেই অ্যাক্সিডেন্টটা করে ফেললো। এইগুলো স্টাডি না থাকলে কিন্তু ডিফিকাল্ট হবে সলিউশনটা। আমি একটা সলিউশন করবো, আমাকে জানতে হবে এই প্রবলেমগুলো কী কী। এখানে আমাকে তো সমস্যা জানতে হবে, একদম ভালো করে জানতে হবে। এটা জানার পরে তখন সলিউশনটা আসবে। আমি আগে সলিউশন একটা কিছু নিজে মনে করে দিয়ে দিলাম, তারপর দেখা যায় যে হয় দিলেও হবে না কেন, কাজ হবে 50% কাজ হবে, 50% কাজ হবে। এই জিনিসগুলো দেবে, এইগুলো জিনিসের জন্য খুবই দরকার। আর প্ল্যানিং ফেজটা আরও বেশি ইম্পর্টেন্ট। আমাকে দেখতে হবে যে আমি এখন কীভাবে এই থেকে ওভারকাম করব। আমি রাস্তাকে চড়া করব, রাস্তাকে এই করবো সেই করব, হিউজ টাকা ইনভেস্টমেন্ট। কারণ রাস্তা চড়া করা মানে জমি দখল অধিগ্রহণ করা। আর আমার যদি একটা করতেই হবে তাহলে হোয়াই নট আমি সেটা স্টার্ট করে দিই। রাইট। আর একটা সুবিধা হচ্ছে আমি যদি রাস্তা আগে বানাই, প্ল্যানিংটা করে ফেলি, রাস্তা অধিগ্রহণের যে জমি লাগবে আমি যত দেরি করে কষ্ট বেড়ে যাবে। নিশ্চয়ই আমরা সময় থাকলে হয়তো আরও আলোচনা করতে পারতাম। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আপনার মূল্যবান মতামতের জন্য। দর্শকদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, আমরাও আশা করি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি নিরাপদ হবে এবং খুব দ্রুত এই সড়কটির উন্নয়নে উদ্যোগ নেবে সরকার। আপনাদেরকে ধন্যবাদ, ভালো থাকুন সবাই।